আসসালামু আলাইকুম সবাইকে। বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়টা শুরু করতে যাচ্ছি এবং এই অধ্যায়টা তোমরা বা আপনারা যারাই দেখা শুরু করেছেন, আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হোক। ক্লাস 8 এর গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমার কাছে ক্লাস 8 মানে পুরা সিলেবাসটা ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের জন্য, একটা বেসিক নলেজের জন্য। আমার কাছে মনে হয় যে ক্লাস 8 এর প্রত্যেকটা সাবজেক্ট ইম্পর্টেন্ট এবং বিজ্ঞান ওয়ান অফ দ্য ফাইনেস্ট একটা সাবজেক্ট। তার মধ্যে একটা ফাইনেস্ট চ্যাপ্টার হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়া। এই যে বিক্রিয়া অধ্যায়টা, এই অধ্যায়টাকে আজকে আমরা পড়ার চেষ্টা করবো এবং আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে তাহলে আগামী 90 মিনিট চেষ্টা করবো আমি চেষ্টা করব আপনাদেরকে অথবা তোমাদেরকে ভালোভাবে অধ্যায়টা বোঝানোর জন্য। আচ্ছা, শুরুতে আমি বলি কি কি লাগবে এই চ্যাপ্টারে। আমাদের এই চ্যাপ্টার বোঝার জন্য আগে প্রতীক, সংকেত, যোজনী এটা বোঝার দরকার আছে। আমার এরপরে জানতে হবে যৌগের সংকেত কিভাবে লিখতে হয়, কেমনে লিখতে হয়, বিক্রিয়ার প্রকারভেদ, কত ধরনের বিক্রিয়া আছে। এই চ্যাপ্টারে আমরা সাধারণত যে বিক্রিয়াগুলো শিখব 1, 2, 3, 4। আমি যদি একটু ছোট্ট করে বলি, প্রথমে সংযোজন একটা বিক্রিয়া আছে, সংযোজন। এই বিক্রিয়াটা আমাদের শিখতে হবে, অথবা আমাদেরকে সংযোজনের সাথে ঠিক এটাকে একটু রিভার্স করলে যে বিক্রিয়াটা হয় বিযোজন, এটা শিখতে হবে। তারপর এই অধ্যায়ের আরেকটা টপিক হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, তারপরে হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন। তাহলে এই যে বিক্রিয়াগুলোর ধরন, বিক্রিয়াগুলো যে আছে, এই বিক্রিয়ার প্রকারভেদে নামগুলো আমাদেরকে জানা লাগবে, বোঝা লাগবে। ড্রাই সেল বা শুষ্ক কোষ কাকে বলে, তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস জিনিসটা কি, এই সমস্ত কিছু একটু বুঝে আমাদেরকে পড়া লাগবে। এই যে আমার অধ্যায়ের যা যা শিখবো, এটা যখন আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, দেন ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড অল লাইনস অফ দ্য বুকস, টেক্সট বুকস ক্লিয়ারলি অ্যান্ড কনসেপচুয়ালি। তাহলে আমি যদি একটু সামনে চিন্তা করি প্রতীক নিয়ে, তাহলে স্যার এই দুইটাকে একসাথে আপনি কিভাবে চিন্তা করতে বলছি আমি আমি একটু পরে অনেক কিছু বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং যদি সব ঠিকঠাক থাকে। এই যে প্রতীক, প্রতীক শব্দটার মানে হচ্ছে, আমি যদি একটু সিম্পলি মডিফাই করি সংজ্ঞাটা, প্রতীক এইটাকে ইংলিশে বলা হয় সিম্বল। তাও সিম্বল যে মৌলের মৌলের ইংরেজি, ল্যাটিন 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 ও আরবি নামের নামের কি সংক্ষিপ্ত রূপকে, আরবি নামের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপকে রূপকে এই প্রতীক বলা হয়। এই সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এখন আমি আজকে সাথে একটু বইটাকে রাখছি, হ্যাঁ, তোমাদেরকে আমি একটু বই সহ পড়ানোর চেষ্টা করব। এবং বইয়ের মধ্যে এই অধ্যায়টা তোমাদের সামনে আছে। বইয়ের মধ্যে কোন কোন লাইন ইম্পর্ট্যান্ট, কিভাবে ইম্পর্ট্যান্ট, এমসিকিউ কিভাবে আসবে, চেষ্টা করব পুরো জিনিসটাকে বোঝানোর। হ্যাঁ, আচ্ছা, এবার আসি। স্যার, এটা হচ্ছে সংকেত। যেমন আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, সিম্পল একটা এক্সাম্পল। যেমন ধরো আমি বললাম সি। আমরা সবাই জানি সি মানে হচ্ছে কার্বন। কার্বন তো একটা ইংরেজি শব্দ, তাই না? তো এই ইংরেজি শব্দটাকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে? সি দিয়ে। সি দিয়ে প্রকাশ করা হচ্ছে। তো সি ফর কার্বন, এটা আমি জানি। কিন্তু যখন আমি সি এ ফর চিন্তা করব, এটার মানে ক্যালসিয়াম। আমি যখন সিই নিয়ে চিন্তা করব, সিরিয়াম। সিডি নিয়ে চিন্তা করব বা ভাববো, সিডি কিসের নাম? ক্যাডমিয়াম। আচ্ছা, তারপর এফ জি এইচ আই জে কে এল, ধরো যে এল। সিএল মানে হচ্ছে ক্লোরিন, ক্লোরিন। সিও মানে হচ্ছে কোবাল্ট, কোবাল্ট। সিআর এটা হচ্ছে ক্রোমিয়াম। সিএস এটা হচ্ছে সিজিয়াম। তারপর সিইউ এটা হচ্ছে কপার, সিইউ। হ্যাঁ, তো এই যে মোটামুটিভাবে আমি কয়েকটা জিনিস লেখার চেষ্টা করলাম, তো এগুলা প্রত্যেকটা হচ্ছে এই সকল মৌলের প্রতীক। এই পৃথিবীতে টোটাল মৌল এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে 118টা, অ্যাকর্ডিং টু ইউর বুক।
মৌল আবিষ্কৃত হয়েছে 118টা, এবং এই 118টা মৌলকে সাজানো হয়েছে যে টেবিলে, যে টেবিলে সাজানো হয়েছে, যে টেবিলে সাজানো হয়েছে, যে টেবিলে সাজানো হয়েছে সেটা হচ্ছে পর্যায় সারণী, সেটা হচ্ছে পর্যায় সারণী। তোমরা আস্তে আস্তে এগুলো জানবা, পর্যায় সারণী, হ্যাঁ জানবা। তো এখন এই যে পর্যায় সারণী, এটা অনেক বছরের ইতিহাসের একটা ফসল। তো এই 118টা মৌলকে ওইখানে সাজানো হয়েছে, বুঝলাম। তো এগুলো হচ্ছে মৌলের ধরন। তো কার্বন, ক্যালসিয়াম, সিরিয়াম, ক্যাডমিয়াম, ক্লোরিন, কোবাল্ট, ক্রোমিয়াম, সিজিয়াম, কপার, এরা সবাই হচ্ছে বিভিন্ন মৌলের নাম, ইংরেজি নাম, ল্যাটিন নাম। আবার ল্যাটিন নামের ক্ষেত্রে যেমন ধরো, ল্যাটিন নামের ক্ষেত্রে এই যে কপার, এটা এই যে ল্যাটিন, এই নামটা হচ্ছে ল্যাটিন, এই নামটা হচ্ছে ল্যাটিন নাম, কপার, কাপরাম। তো তোমাদের বইয়ের মধ্যে একটা চার্ট আছে, সেই চার্টের মধ্যে দেখবা যে নামগুলো আছে, নামগুলোকে একটু ফিল করতে হবে। অনেকের কাছে কেমিস্ট্রিটা অত্যন্ত কঠিন একটা টপিক, মানে মনে হয় যে কি কেন যেন পারে না, সহজ জিনিসটা সহজ। আবার ধরো এই যে বি, এই বি মানে হচ্ছে বোরন, এই যে নামটা বোরন নামটা, এইটা আরবি নাম, এটা একটা আরবি নাম। কিন্তু ধরো আমি যদি বলতাম বি ই, এটা একটা ইংরেজি নাম, বেরিলিয়াম। এই যে যৌগটা বা এই মৌলটা, এই মৌলটার নাম হচ্ছে বেরিলিয়াম। তারপরে ধরো আমি যদি বলতাম যে বি আই, তাহলে তুমি কি বলতা? তাহলে এইটার নাম হচ্ছে বিসমাথ, বি আই, বিসমাথ। তাহলে এখানে বি আর যদি হয় তাহলে এইটার নাম হচ্ছে ব্রোমিন। কি নাম? ব্রোমিন। তাহলে এই যে নামগুলা, এই যে নাম আমি লিখতেছি এবং এই যে মানে ওর যে নামের সংক্ষিপ্ত রূপ লিখতেছি, এটা হচ্ছে প্রতীক। এখন তুমি যদি একটু বইটাতে যাও তাহলে কিছু নাম তুমি পাবা, একটু আমার সাথে সাথে দাগাবা, হ্যাঁ তোমাদের পক্ষে একটু সম্ভব হলে একটু আমার সাথে দাগাবা, দয়া করে সুন্দর করে একটু আমার সাথে দাগাও। এখন পর্যন্ত কয়টা মৌলিক পদার্থের কথা জানা গেছে? 118টা। এবং মৌলের পুরো নাম না লিখে ইংরেজি ও ল্যাটিন নামের যে সংক্ষিপ্ত রূপ প্রকাশ করা হয় তার নাম প্রতীক। তাহলে প্রতীকের সংজ্ঞা কি? মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে, মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের এই সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। ইজি জিনিসটা? আচ্ছা, এরপর তুমি সামনে গেলা এবং কিছু জিনিস তুমি দেখলা। এরপরে এখানে আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে সংকেত কাকে বলে। কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। জানা আছে, হাইড্রোজেন, ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অভাব নাই যৌগের, এত সব যৌগ। এই যে যৌগগুলো, এই যৌগগুলোর অণুর যে সংক্ষিপ্ত রূপ তাকে বলা হয় সংকেত। আচ্ছা, আমি পাইলাম। এরপর দেখো এখানে কিছু কথা লেখা আছে। এখন এই কথাগুলোর দিকে তাকাইলে আগে মনে রাখতে হবে যে যোজনী জিনিসটা কি। যোজনী জিনিসটা কি? নাইট্রোজেন এবং কার্বনের যোজনী কত? 3 আর 4। এই যোজনী কোত্থেকে আসলো? এই যোজনী কোত্থেকে আসলো এটা বোঝার জন্য আরেকটা কনসেপ্ট বোঝা লাগবে, সেটা হচ্ছে, আমি যাচ্ছি সেখানে। যোজনী হচ্ছে, সংজ্ঞাটা এইরকম হবে, এটাকে ইংলিশে বলা হয় ভ্যালেন্সি। যোজনীকে কি বলা হয়? ভ্যালেন্সি। সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে কোন মৌলের অন্য কোন মৌলের সাথে অন্য কোন মৌলের সাথে যুক্ত হবার ক্ষমতা। অন্য কোন মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। এখন সবাই একরকমভাবে যুক্ত হয় না, কেউ কেউ একাধিকভাবে যুক্ত হতে পারে। যখন কোনো মৌলের একাধিক যোজনী থাকে তার নাম পরিবর্তনশীল যোজনী। এবং কিভাবে একাধিক যোজনী হয় এটা আবার তোমাদের এই ক্লাস 8-এর কনসেপ্ট না, এটাকে বোঝার জন্য আরেকটু সময় লাগবে। এটাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। হ্যাঁ, এটা আস্তে আস্তে তোমরা সামনে জানতে পারবা। এইটার নাম হচ্ছে পরিবর্তনশীল যোজনী। এইটার ইংরেজি হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি।
ভ্যারিয়েবল ভ্যালেন্সি। তো ভ্যারিয়েবল ভ্যালেন্সি কাকে বলে? যখন কোনো মৌল যখন একাধিক যোজনী প্রকাশ করে, কোনো মৌল যখন একাধিক যোজনী প্রদর্শন করে বা দেখায়। তোমাদের বইয়ে যে এক্সাম্পলটা আছে এটা হচ্ছে এই ভ্যারিয়েবল ভ্যালেন্সির ক্ষেত্রে এক্সাম্পলটা হচ্ছে আয়রন। আয়রন তোমাদের বইয়ে আছে, যার যোজনী 2ও হইতে পারে, 3ও হইতে পারে। এছাড়াও আরও একাধিক মৌলের যোজনী আছে যেগুলো যোজনী বেশি হইতে পারে, যেমন নাইট্রোজেন, ওর যোজনী 3ও হইতে পারে, 5ও হইতে পারে। সালফার, ওর যোজনী 2 হয়, 4 হয়, 6 হয়। আবার লেড, প্লাম্বাম, ওর যোজনী 2ও হয়, 4ও হয়। আবার কপার, ওর যোজনী 1ও হয়, আবার 2ও হয়। এরকম একাধিক যোজনী আছে। এসএন, স্টেনাম, ওর যোজনী 2ও হতে পারে, 4ও হতে পারে। কেন একাধিক যোজনী হয় এটার ব্যাখ্যাটা একটু জটিল, এই মুহূর্তে নাই। এটাকে বলা হয় উত্তেজিত অবস্থায় মৌলের ইলেকট্রন বিন্যাস। যেহেতু এই সিলেবাসের মধ্যে এটা নাই, তোমরা চাইলে আমার ভিডিওজ আছে দেখতে পারো। পরিবর্তনশীল যোজনী অথবা উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাস লিখে সার্চ দিলে পাবা। এখানে হচ্ছে জাস্ট আমি একটু বলে রাখলাম, সামনে গেলে তোমরা আরও কিছু টপিক পাবা। এই টপিকগুলো হচ্ছে সুপ্ত যোজনী, হ্যাঁ, সুপ্ত যোজনী, তারপরে হচ্ছে সর্বোচ্চ যোজনী, তারপরে হচ্ছে সক্রিয় যোজনী। তো এই কনসেপ্টগুলো আমি এখন বলতে চাচ্ছি না, তাহলে সময় বেশি লাগবে বা এই সিলেবাসের মধ্যে নাই। সুপ্ত, সর্বোচ্চ এবং সক্রিয় যোজনী, কিন্তু কনসেপ্ট অনেক সহজ, তুমি শুনে রাখো। তাহলে কিভাবে স্যার অণুর সংকেত হবে বা আমি এটা লিখব কিভাবে? সে ফর এক্সাম্পল একটা ছোট্ট এক্সাম্পল তোমাদেরকে দেখাই। মনে করো 2টা হাইড্রোজেন, এটা হাইড্রোজেনের একটা পরমাণু, এটা হাইড্রোজেনের আরেকটা পরমাণু। তো পরমাণু যে দেখতে এইরকম এটা তোমরা জানো। তো এরা যখন যুক্ত হইয়া একটা হাইড্রোজেন অণু গঠন করলো, তাহলে একটা হাইড্রোজেন অণুতে কয়টা পরমাণু আছে? 2টা। আবার এই 2টা হইল নাইট্রোজেন পরমাণু, তারা যুক্ত হয়ে N2 অণু গঠন করলো। কিন্তু সবাই কি সবসময় খালি 2টা হয়ে যুক্ত হবে? না। আবার এমনও আছে যে 4টা ফসফরাস একসাথে হয়ে একটা অণু গঠন করে। তাহলে এই যে ফসফরাস একসাথে হইল, তাহলে এইটার নাম হচ্ছে, এইটার সংকেত হচ্ছে P4। সুতরাং এইটা হইল ফসফরাস অণু। এটা আস্তে আস্তে তোমরা জানবা। তোমরা এখন প্রশ্ন করতে পারছো কিভাবে বুঝবো কোনটাতে হবে? আপাতত একটু মুখস্থ বিদ্যা লাগবে, কিন্তু তুমি যদি একটু গুগলিং করো, সে ফর এক্সাম্পল আমি একটু লিখলাম যে ফসফরাস, হ্যাঁ, ফসফরাস, এই যে ফসফরাস, আমি যদি একটু সার্চ করি, তাইলে ওর যে চেহারা সুরত, এই চেহারা সুরতটা হচ্ছে কেমন, মানে ফসফরাসের চেহারা এই যে এরকম। কিন্তু এটা আসলে এরভাবে বোঝা যাবে না, ওর অ্যাটমিক স্ট্রাকচারটা। ফসফরাস মলিকিউল, আমি ধরো একটা সিম্পল মলিকিউল স্ট্রাকচার আমি একটু দিলাম, তখন এই ফসফরাসের যে স্ট্রাকচারটা এটা দেখলে এই রকম দেখা যাবে যে 4টা পার্টিকেল একসাথে বা চারটা ফসফরাস একসাথে হয়ে একটা ফসফরাস মলিকিউল হয়েছে। তো ইউজুয়ালি এখানে অনেক কথা আসে, এত কথা এখন এই মুহূর্তে দেখাতে পারছি না, আমি হালকা করে দেখাই। এই যে ফসফরাসটা দেখতে হচ্ছে এইরকম, তাহলে এখানে কয়টা বল দেখা যাচ্ছে? 4টা বল। তো এই যে 1, 2, 3, ওই যে 4টা, প্রত্যেকে মিলে একটা অণু তৈরি হয়েছে। আবার আমি যদি ধরো মলিকিউল স্ট্রাকচার সালফার চিন্তা করি, সালফার, তাহলে তুমি দেখবা ওর মধ্যে 8টা সালফার আছে, 8টা। এই যে একটা সালফার দেখতে এমন, এখানে মাঝখানে যে গোল্লাটা আছে না, এই গোল্লাটা হচ্ছে সালফারের স্ট্রাকচার। তো এখানে টোটাল এখানে দেখো, এই যে একটা সালফার, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এই যে 8টা সালফার একসাথে আছে, এই সালফারের সংকেত হচ্ছে S8। তাহলে আমি ফসফরাসের সংকেত কি বললাম?
P4। আবার সালফারের সংকেত যদি আমি একটু চিন্তা করি তাহলে বিষয়টা এমন হবে 1 2 3 4 5 6 6 7 8। তাহলে স্ট্রাকচারটা এরকম হচ্ছে যে এই সালফার ওর সাথে যুক্ত হয়, ওর সাথে যুক্ত হয়, এইভাবে সালফার হয়। তো এইটা হইল সালফার অণু, যেটাকে বলা হয় S8। তাহলে কতটা পরমাণু যুক্ত হয়ে অণু হবে এই মুহূর্তে তুমি একটু মুখস্থ করবা। তাহলে এটা হচ্ছে সালফার, এইটা হচ্ছে সালফার। তাহলে সালফার অণুতে কয়টা পরমাণু আছে? 8টা। ফসফরাসে 4টা। ওজোন নামে একটা গ্যাস আছে, ওজোন গ্যাস। এই ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। আচ্ছা, আমি যদি সংকেতের কথা বলি, আমি যদি ক্লোরিনের কথা বলি, ক্লোরিন, তাহলে এটাকে আমরা লিখতে হবে Cl2। আমি যদি ফ্লোরিনের কথা বলি, ফ্লোরিন, তাহলে লিখতে হবে F2। আমি যদি অক্সিজেনের কথা বলি, অক্সিজেন, তাহলে লিখতে হবে O2। তাহলে এই যে এরা যে দুইটা দুইটা করে পরমাণু একসাথে হইল, তাহলে এদেরকে বলা হয় দ্বিপরমাণুক। এটাকে ইংলিশে বলা হয় ডাইঅ্যাটমিক। তোমরা যারা একটু অ্যাডভান্স বা একটু হইলো ভালো পারো, তারা মাথায় রাখবা অ্যাটম এই শব্দটার মানে হইল পরমাণু। আর এইটার সাথে যখন ডাই শব্দটা আসবে, তখন মনে রাখবা ডাই শব্দটার মানে হইল 2। ডাই শব্দের মানে কি? 2। আর কেমিস্ট্রিতে যখন একটা কিছু উচ্চারণ হবে 1, তাহলে এর নাম হচ্ছে মনো। 2 হলে এইটার উচ্চারণ হবে ডাই। 3 হলে এইটার উচ্চারণ হবে ট্রাই। 4 হলে এইটার উচ্চারণ হবে টেট্রা। আর 5 হলে এইটার উচ্চারণ হবে পেন্টা। উচ্চারণ কি হবে? পেন্টা। তো এটা হচ্ছে হালকা একটা ছোট্ট কথা বললাম, জিনিসগুলো একটু বোঝার জন্য তোমাকে বললাম। এখন স্যার তুমি প্রশ্ন করবা, তাহলে স্যার আমি রাসায়নিক সংকেত যে লিখবো সেক্ষেত্রে যোজনীকে মনে রাখতে হবে না? হ্যাঁ, রাখতে হবে। তার আগে তোমার উচিত হচ্ছে তোমাদের যে বইটা, সেই বইয়ের মধ্যে যে লেখা আছে, দেখো এই যে স্ট্রাকচারগুলো, তার মধ্যে একটা জিনিস মাথায় রাখবা, তোমাদের বইয়ে যে CH4 মিথেনের যে স্ট্রাকচার দেওয়া আছে, এইটা আসলে ভুল স্ট্রাকচার দেওয়া আছে। এবং এখানে যে অ্যামোনিয়া দেওয়া আছে, এইটাও ভুল স্ট্রাকচার দেওয়া আছে। কখনো এইভাবে লিখতে হবে না, কখনো লিখবে না। অ্যামোনিয়া যদি লেখো, তাহলে অ্যামোনিয়ার সাথে এই নাইট্রোজেন, হাইড্রোজেন, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন এইভাবে লিখবা, তাহলে এটা অ্যামোনিয়া হবে। আবার মিথেনের ক্ষেত্রে বিষয়টা হবে মিথেনের ক্ষেত্রে বিষয়টা হবে এইরকম। ঠিক আমি যেভাবে লিখতেছি এইভাবেই লেখা উচিত। মিথেনের স্ট্রাকচারটা একমাত্রিক অবস্থা এরকমই হবে। সো তোমরা তোমাদের বইয়ে এই স্ট্রাকচারটা কাটো, এই স্ট্রাকচারটা কাটো, এই দুইটা স্ট্রাকচারই ভুল। এইটা ঠিক আছে, এইটাও ঠিক আছে, বাট এই দুইটা ঠিক নাই। এখন চিন্তা করে দেখো, তাহলে তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে যে সালফারের যোজনী 2 4, পরীক্ষা অবশ্যই আসবে MCQ। আয়রনের যোজনী 2 3 MCQতে আসবে। তো আমি এখানে লিখে রাখছি না যে আয়রনের যোজনী 2 আর 3, এই যে এখানে আয়রনের যোজনী 2 3 Fe, এটা একটা ল্যাটিন নাম, এটাকে বলা হয় ফেরাম। তাহলে এটার নাম হচ্ছে ফেরাম। হ্যাঁ, ফেরাম এই শব্দটার মানে হচ্ছে আয়রন। আর এই যে Pb, এটার ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম। হ্যাঁ, এইটার মানে হচ্ছে সীসা। আর এই যে Sn, এটার নাম হচ্ছে স্টেনাম। হ্যাঁ, স্টেনাম, এইটার বাংলা হচ্ছে টিন। সালফার, হ্যাঁ, এই যে এটার ইংলিশ হচ্ছে সালফার, এইটার বাংলা হচ্ছে গন্ধক। বাংলা কি? গন্ধক। কি? Cu। হ্যাঁ, এটাকে ল্যাটিন নাম হচ্ছে কাপরাম, এবং এটাকে ইংলিশে আমরা বলি কপার।
কপারের বাংলা হচ্ছে তামা। কপারের বাংলা কি? তামা। নাইট্রোজেন তো নাইট্রোজেন। জব খারজান এটার নাম, হাইড্রোজেন উদজান, আর অক্সিজেন অম্লজান। আস্তে আস্তে পড়বা, আস্তে আস্তে পড়বা। এখন স্যার রাসায়নিক সংকেত যে লিখবো, আমি সংকেত তো লেখা শুরু করলাম, বুঝলাম। এখন স্যার কাহিনীটা হইল, এই যে এখানে যে ছকটা দেওয়া আছে, এটা কি 100% মনে রাখা লাগবে? 100% মনে রাখা লাগবে, উইদাউট এনি মার্সি। কার যোজনী কত, কোন যৌগমূলক, এই যে যৌগমূলক লেখা আছে না, এটার ইংলিশ হচ্ছে র্যাডিক্যাল। র্যাডিক্যাল। তুমি আমার মনে করো না আমি স্লো হয়ে গেছি, এটাই আস্তে করে স্লো করছে আর কি। রেডিক্যাল। কার্বনের সালফেট সালফাইড কোনোভাবে মিস করা যাবে না, এটার নাম সালফাইট, এখানে সালফেট উচ্চারণই হবে, এটার নাম লাস্টে টই হবে, ড দেওয়া যাবে না, ড দেওয়া যাবে না। এই যে ফসফেট, এই যে ট উচ্চারণ কি আছে, ট, এটা টই হবে, এরা যোজনী 3। আর কোনো যৌগের যদি একাধিক যোজনী থাকে, বেশি হইলে উচ্চারণ ইক হবে, বেশি হইলে ইক হবে, আর কম হইলে আস হবে। সো অলওয়েজ মাথায় রাখবা, একাধিক যোজনী যাদের আছে, যেমন নামটা ঠান্ডা মাথায় শোনো আমি কি বলি। ধরো এফ ই, হ্যাঁ, এটার ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। ফেরাম, হ্যাঁ, সুন্দর নাম হচ্ছে আয়রন। আয়রন। এবং এইটাকেই আমরা চিনি এটা কি হিসাবে চিনি? লোহা। তাহলে লোহার সংকেত এফি ফর শিওর, কোনো সন্দেহ নেই। তাহলে লোহার ক্ষেত্রে যখন যোজনী 2 হয় আর যোজনী 3 হয়, 2 আর 3 মাথায় রাখতে হবে। এই যে 2, এইটার নামের শেষে উচ্চারণ হবে আস, আর এই যে 3 নামের শেষে উচ্চারণ হবে ইক। তাহলে স্যার কিভাবে নামের শেষে উচ্চারণ হবে? তখন এইখানে বলতে হবে এইটার নাম ফেরাস আর এইটার নাম ফেরিক। ফেরাস আর ফেরিক, ঠিক আছে? আচ্ছা, আবার যেমন ধরো এটা কেমনে বুঝাই, সিইউ, হ্যাঁ, সিইউ। তাহলে কপারের যোজনী আছে 2টা, একটা হচ্ছে কপারের যোজনী 1, আর একটা হচ্ছে কপারের যোজনী 2। তো যখন 2 উচ্চারিত হবে, তখন এই 2 মানে হচ্ছে এটা হইল আস, এর উচ্চারণ কি হবে? আস। আর এইখানে উচ্চারণটা হবে ইক, মানে কমের মধ্যে যেটা হাস। তাইলে এখানে কি বলতে হবে আমাদের? এখানে বলতে হবে কিউপ্রাস, নামটা হচ্ছে কিউপ্রাস, আর এইখানে নামটা হচ্ছে কিউপ্রিক। কিউপ্রিক। তাহলে নামের শেষে উচ্চারণটা হচ্ছে আস। এখন কথা হলো স্যার, তাহলে এই যে সিইউ, এটার ল্যাটিন নাম হচ্ছে কাপরাম। ল্যাটিন নাম কি? কাপরাম। এবং আমরা ইংলিশে এটাকে কি বলি স্যার? কপার। কপারের বাংলা কি? তামা। কপারের নাম তামা। আচ্ছা, আবার মনে করো যে পিবি, পিবি, পিবি মানে লেড বা সীসা। তাহলে পিবির ক্ষেত্রে একটু চিন্তা করে দেখো, ওর যোজনী 2 হয়, 4 হয়। তাহলে 2 যে যোজনীটা, এটার নাম হচ্ছে আস, আর এইটার নাম হচ্ছে ইক। আস ইক। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে এইটা হচ্ছে প্লাম্বাস, আর এইটার নাম হচ্ছে প্লাম্বিক। প্লাম্বাস আর একটা হচ্ছে প্লাম্বিক। তাহলে এই যে পিবি, এই পিবি হচ্ছে লেড, হ্যাঁ, পিবি হচ্ছে লেড, লেড, লেড। তাহলে এইটা হচ্ছে প্লাম্বাস, উচ্চারণ লেড। লেডের মানে হচ্ছে সীসা, সীসা। এটা হচ্ছে সীসা হবে, সীসা। মোটামুটি হচ্ছে এখানে কয়েকটা নমুনা দেখাইলাম। এখন স্যার রাসায়নিক সংকেত লিখবা কেমনে? এবার একটু মনোযোগ দিতে হবে তোমাদের। যেমন ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন, হ্যাঁ, ওর যোজনী 1, কারণ ও একটা এককভাবে যুক্ত হইতে পারে। কেমনে যুক্ত হইতে পারে এটার ব্যাখ্যাটা আমি আসলে পরে দিতে হবে, কারণ পরমাণুর গঠন তোমরা যখন পড়ছো, মনে করে দেখো হাইড্রোজেনের পরমাণুতে একটা ইলেকট্রন আছে, একটা। তাহলে সে স্থিতিশীল হওয়ার জন্য ওই একটা ইলেকট্রনই শেয়ার করে। আবার
যেমন ধরো অক্সিজেন, ওর যোজনী 2। এবার ও যখন যৌগ গঠন করবে তাহলে হাইড্রোজেনের আর অক্সিজেনের ক্ষেত্রে খেলাটা হইল হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের 2। হাইড্রোজেনের যোজনী 1, তাহলে এই যোজনী নিচে আসলো আর এই যোজনীটা এইখানে আসে, তখন ওদের অল্টারনেট হয়। তখন এই দুইটা যদি আসে তাহলে এইটা হচ্ছে H2O, এবং এই সংকেতটার নামই হচ্ছে, এটা কিসের সংকেত? পানির সংকেত। এইভাবে করে চলমান থাকবে। যেমন ধরো অ্যামোনিয়ার ক্ষেত্রে, হ্যাঁ পানি, তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে তোমরা জানো নাইট্রোজেন আর এটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, হাইড্রোজেনের যোজনী 1। তো এই 1 এখানে আসলো আর 3 এখানে আসলো, তাহলে সংকেতটা হচ্ছে NH3। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যামোনিয়া। তাহলে এইটার নাম অ্যামোনিয়া। পরমাণুর গঠন চ্যাপ্টারে তোমরা নাইট্রোজেনের স্ট্রাকচার দেখছো, তাই আমি যদি এটাকে স্ট্রাকচার বা গঠন দেখতে চাই তাহলে ওর গঠনটা হচ্ছে এইরকম হবে যে এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন এইভাবে যুক্ত থাকে, এইভাবে যুক্ত থাকে। এটা হচ্ছে অ্যামোনিয়ার সংকেত। আবার চিন্তা করে দেখো, সি মানে হচ্ছে কার্বন, ঠিক হাইড্রোজেন। তো মাথা রাখো কার্বনের যোজনী 4, 2ও হয় 4ও হয়, হাইড্রোজেনের সবসময়ই 1। এখন যদি আমি বলি এটা এইখানে আর এটা এইখানে আসলো, তাহলে ওর চেহারাটা হচ্ছে CH4 হয়ে যায়। এবং এই যে CH4 হইল, এইটার নাম হচ্ছে মিথেন। এটার নাম কি? মিথেন। তাহলে ওর চেহারাটা কেমন? চেহারাটা হচ্ছে এই কার্বনের সাথে 4টা হাইড্রোজেন এইভাবে যুক্ত থাকে, কার্বনের সাথে 4টা হাইড্রোজেন এইভাবে যুক্ত থাকে, এইটা হচ্ছে CH4। এবং আসলেই এরকম। তো অন্যান্য যৌগের ক্ষেত্রে যেমন ধরো আমি যদি বলি ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, যেমন একটা এক্সাম্পল দেখাই তোমাদের, হ্যাঁ এটা দিকে একটু তাকাও, একটা এক্সাম্পল দেখাই, হ্যাঁ সেটা হচ্ছে যেমন আয়রন, এটা তো আমরা জানি ওই যে আয়রন। আচ্ছা, আর ক্লোরিন খুবই কমন একটা যৌগ আয়রনের, আবার এইখানে হচ্ছে আয়রন আর ক্লোরিন। ইমাজিন করো আয়রনের যোজনী 2 আর ক্লোরিনের 1, আয়রনের যোজনী 3, ক্লোরিনের 1। এখন তুমি যদি বলো যে 1টা এখানে আসবে আর 2টা এখানে যাবে, ঠিক আছে, 3 এখানে আসবে, 1 এখানে আসবে, তাহলে এটার চেহারাটা কেমন হয়? চেহারাটা হয় হচ্ছে FeCl2, আর এইটার সংকেতটা হবে FeCl3। তাহলে এইটার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড, আরেকটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। বিষয়টা এমন হয়, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। আবার ধরো এখানে যেটা দেখলে না NH3, এটার একটা পরিবর্তন আছে, হইতে পারে এমনও যৌগ আছে N3H। এটা এমনি লিখলাম জাস্ট এটা তোমাদের জানার জন্য। এইটার নাম হচ্ছে হাইড্রোজোইক অ্যাসিড, N3H। বলে এটা কিভাবে সম্ভব? এইটা সম্ভব হচ্ছে এইভাবে যে একটা নাইট্রোজেন 3 হাত দিয়ে আরেক নাইট্রোজেন 2 হাত দিয়ে হাইড্রোজেনের সাথে যুক্ত। এটা আস্তে আস্তে তোমরা পরে শিখবা, আপাতত এখন জাস্ট একটু দেখে রাখো। এই নাইট্রোজেনের যোজনী 3, এই নাইট্রোজেনের যোজনী 5, এই নাইট্রোজেনের 3, হাইড্রোজেনের সবসময় 1। এটার নাম হাইড্রোজোইক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, এইগুলো একটা সিম্পল এক্সপ্লেনেশন। এখন স্যার যদি আমি চিন্তা করি যে যৌগমূলক নিয়ে চিন্তা করব, কি মূলক? যৌগমূলক। তাহলে এইটাকে ইংলিশে বলা হয় র্যাডিক্যাল। তাহলে র্যাডিক্যালের সংজ্ঞা কি? বিভিন্ন মৌলের পরমাণু একসাথে, বিভিন্ন মৌলের পরমাণু
বিভিন্ন মৌলের পরমাণু একত্রিত হয়ে, বিভিন্ন মৌলের পরমাণু একত্রিত হয়ে একটি পরমাণু গুচ্ছ গঠন করে, পরমাণু গুচ্ছ গঠন করে, একটি পরমাণু গুচ্ছ গঠন করে যা একটি পরমাণুর ন্যায় আচরণ করে। কিসের ন্যায়? পরমাণুর ন্যায় আচরণ করে, আচরণ করে, তাকে বলা হয় রেডিক্যাল, যৌগমূলক বা রেডিক্যাল, যৌগমূলক বা রেডিক্যাল। তাহলে এই যে পরমাণু নিয়ে আচরণ করে, এটার নাম কি? যৌগমূলক বা রেডিক্যাল। এখন এটা চেহারাটা কেমন, এটা চেহারাটা বোঝো, এটা চেহারাটা আগে বোঝো, ঠান্ডা মাথায় বোঝো। যেমন ধরো আমি বললাম পি, ঠান্ডা মাথায় বুঝো, PH4+। কেন প্লাস হলো? মানে এটা আরো অনেক ব্যাখ্যা আছে, আপাতত শিখো। PH4+ মানে এটা হইলো ফসফোনিয়াম। তাহলে ওর যোজনী 1, জানো PH4+, এটার যোজনী 1, ফসফোনিয়াম। আরেকটা যৌগ আছে, যৌগমূলক আছে NH4+, এটা হচ্ছে অ্যামোনিয়াম। তাহলে অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে 1, অ্যামোনিয়ামের যোজনী কি? 1। এগুলো হচ্ছে ধনাত্মক যৌগমূলক। আবার ধরো হাইড্রক্সিল OH-, ওর যোজনী 1, NO3-, নাইট্রেট ওর যোজনী 1, NO2-, নাইট্রাইট ওর যোজনী 1, যোজনী 1। আচ্ছা, এইবার চিন্তা করে দেখো তো, আমি যদি চিন্তা করি SO4(2-), সালফেট ওর যোজনী 2, আবার CO3(2-), কার্বনেট ওর যোজনী 1। আবার এইটার ক্ষেত্রে আবার যদি বাইসালফেট চিন্তা করি, HSO4-, এইটার নাম বাইসালফেট, ওর যোজনী কিন্তু 1। কার্বনেট যোজনী 1, সালফেট যোজনী 1, সালফাইড SO3(2-), ওর যোজনী 2। কিন্তু যদি চিন্তা করো ফসফেটের কথা, PO4(3-), ওর যোজনী 3, ফসফেট ওর যোজনী হচ্ছে 3। তাহলে এইখানে তুমি যা দেখতে পাচ্ছ, এইখানে তুমি যা দেখতে পাচ্ছ, ও দিয়ে যদি আমি একটা সংকেত লেখা ট্রাই করি, সংকেত, তাহলে কি হবে দেখো, ঠান্ডা মাথায় ভাবো, চিন্তা করো। সোডিয়াম ওর যোজনী 1, কেন ওর যোজনী 1 কেন? কারণ স্যার এই যে এখানে সোডিয়ামের যোজনী 1 ধাতু, ম্যাগনেসিয়ামের যোজনী 2, জিঙ্ক ওর যোজনী 2, অ্যালুমিনিয়াম ওর যোজনী 3, হ্যাঁ, সিলিকন ওর যোজনী 4, এগুলো ছকে লেখা আছে। এখন যদি স্যার আমি সোডিয়াম ওর যোজনী যে 1, তার সাথে সালফেটকে চিন্তা করি, সালফেট যার যোজনী 2, তাহলে ভাবো তো কি হবে? তাহলে এই 2 এখানে আসবে আর এই 1 এখানে আসবে, তখন এটার সংকেতটা হবে এরকম, Na2SO4। বুঝছো? এইটার নাম দাঁড়াবে সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। আচ্ছা, এবার এই সোডিয়ামটা যদি হাইড্রক্সিলের সাথে যুক্ত হইতো, হাইড্রক্সিলের সাথে যুক্ত হইতো, তাহলে সোডিয়ামের যোজনী 1, হাইড্রক্সিলের যোজনী 1, কোনো সন্দেহ নাই, 1 কাটা। তাহলে 1 অর্থাৎ সোডিয়াম 1 হাইড্রক্সিল 1, এভাবে লেখার কোনো দরকার নাই। তখন আমরা কি লিখতাম? এই সোডিয়াম হাইড্রক্সাইড। এই OH ওর নাম হাইড্রক্সিল, কিন্তু এখানে যখন যৌগের নাম উচ্চারিত হবে তখন আমরা এখানে লিখব হচ্ছে এইটা সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড। আবার তুমি চিন্তা করো, এই সোডিয়ামের সাথে যখন ফসফেট হবে, সোডিয়াম দিয়ে বুঝাই, তাহলে
সোডিয়ামের যোজনী তো 1, এটা আমরা জানি। ফসফেটের যোজনী 3, তাইলে এখন এই 3 যদি এখানে আসে আর 1 এখানে আসে, তাহলে ওর চেহারাটা কি হবে স্যার? ওর চেহারাটা হবে Na3PO4 সোডিয়াম ফসফেট, Na3। তাহলে এই যৌগটার নাম কি দাঁড়াবে? এই যৌগটার নাম দাঁড়াবে সোডিয়াম সোডিয়াম ফসফেট, সোডিয়াম ফসফেট। আচ্ছা, এটা গেল একটা নমুনা, এটা গেল একটা নমুনা। আচ্ছা, এইবার স্যার সেম জিনিসটা যদি এমন হইতো যে স্যার আমি ক্যালসিয়ামের সাথে ফসফেট চিন্তা করছি, বা হ্যাঁ ক্যালসিয়ামের সাথে। এখন দেখো ক্যালসিয়াম আর ফসফেট, এই ক্যালসিয়ামের যোজনী কিন্তু 2, ফসফেটের যোজনী 3। তাহলে এই 3 যদি এখানে আসে আর 2 যদি এখানে আসে, তাহলে ওর চেহারাটা হচ্ছে Ca3PO4 2। তাহলে এই যৌগটার নাম হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। এটার নাম কি? এইটার নাম হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট। তাহলে Ca3PO4 2। এখন প্রশ্ন হচ্ছে ক্যালসিয়াম ফসফেট তো আমি বুঝলাম। এখন যদি আমি চিন্তা করি জিঙ্ক আর সালফেট, জিঙ্কের যোজনী কত? 2, সালফেটের কত? 2। হ্যাঁ, তাহলে এই 2 আর এই 2 সমান সমান, তাহলে এইটার নাম হচ্ছে জিঙ্ক সালফেট, ZnSO4, জিঙ্ক সালফেট, ZnSO4, 2 কাটা। আবার আমি যদি এমনি চিন্তা করতাম অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, তাহলে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, ঠান্ডা মাথায় ভেবে দেখো, অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের 2। তাহলে এইটা যদি এইখানে আসে আর এইটা যদি এখানে আসে, তাহলে ওদের চেহারা মিলে হয় কি? অ্যালুমিনিয়াম অক্সাইড। এই যৌগের নাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যৌগের নাম অ্যালুমিনিয়াম অক্সাইড। এইভাবে লিখতে লিখতে শেষ হবে না, এভাবে লিখতে লিখতে শেষ হবে না। এবার তোমরা যদি একটু প্র্যাকটিস করো নিজেরা নিজেদের মধ্যে, তোমরা যারা কেমিস্ট্রি ভয় পাও, যে কারণে কেমিস্ট্রি ভয় পাও, ওই ভয়ের কারণটাকে উড়াই ফেলো। যেমন মনে করো নাইট্রেট, অ্যালুমিনিয়াম নাইট্রেট আমি লিখবো। হ্যাঁ, ধরো অ্যালুমিনিয়াম নাইট্রেট, তো অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, নাইট্রেটের যোজনী 1। তাহলে এবার এই অ্যালুমিনিয়াম এই নাইট্রেট চিন্তা করো, তাহলে এইটা হচ্ছে AlNO3, AlNO3, এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেট, AlNO3, অ্যালুমিনিয়াম নাইট্রেট। কিন্তু যদি আমি বলতাম অ্যালুমিনিয়াম সালফেট, বা হ্যাঁ অ্যালুমিনিয়াম সালফেট, তখন কি হইতো? এই যে অ্যালুমিনিয়াম আর এইটা হচ্ছে সালফেট, তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী 3, সালফেটের যোজনী 2। তাহলে এই 2 যদি এখানে আসে আর এই 3 এখানে যায়, তাহলে সংকেতটা কি হবে? Al2SO4 3। এটার নাম কি? এটার নাম অ্যালুমিনিয়াম সালফেট। তাহলে স্যার এইখানে যে লেখা আছে, এই যে 3, এই 3টা স্যার কোথায় লেখা? এই যে যোজনী 3, নাইট্রোজেন যোজনী 3, ফসফরাস যোজনী 3, অ্যালুমিনিয়াম যোজনী 3, আয়রনের ইক 3, গোল্ডের ইক 3, গোল্ড অরম, AU অরম। তো এখন ফসফরাসের যোজনী 3 না 3। তাহলে এবার চিন্তা করে দেখো, সে ফর এক্সাম্পল এইটা হইল ফসফরাস, এইটা হইল ক্লোরিন। আবার ধরো ফসফরাস আর ক্লোরিন, তো ফসফরাসের যোজনী তো
3ও আছে 5ও আছে। তাহলে 3 ও 5 যদি থাকে তাহলে এই যে ফসফরাসের যোজনী এখানে 3, এখানে ক্লোরিনের তো অলওয়েজ 1, ফসফরাসের 5 আর ক্লোরিনের 1, তাহলে এই যে 1 আর এই যে 1, তো এই যে 1 এই যে 1, তো এখানে PCl3 আর এইটা হচ্ছে PCl5। তো PCl3 মানে ফসফরাস ট্রাইক্লোরাইড, PCl5 মানে ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে কেন ট্রাই আর পেন্টা হইল? ওই যে আমি একটু আগে লেখা আসছি এখানে যে লেখা আসছি ওই যে এখানে যে 1 মানে মনো, 2 মানে ডাই, 3 মানে ট্রাই, 4 মানে টেট্রা, 5 মানে পেন্টা, এই পেন্টাটা আসবে এখানে। তখন এই যৌগের নাম হবে, এইটার নাম হবে ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড। আর এটার নাম হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড। দ্যাটস ইট। এখানে এই স্লাইডটাতে আমি যতটুকু লিখেছি একটা স্টুডেন্ট বা একটা টিচার যেই হোক, সাধারণ একটা মানুষ বুঝতে পারবে যে রাসায়নিক সংকেত লেখার নিয়ম কি। সো এখানে আমি যতটুকু লিখেছি যদি তোমাদের বোধগম্য হয়ে থাকে, চিন্তা করো, ভাবো, আরেকটু ডিটেইল ভাবো, তাহলে তোমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হবে। এখানে যেই জিনিসগুলো লেখা আছে, যেমন ধরো আমি কেমনে বুঝাই, ধরো ক্যালসিয়াম আর ফ্লোরিন একসাথে হবে, তাহলে ক্যালসিয়ামের যোজনী তো 2, তাই না? 2, তাহলে এখানে সংকেত হবে ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড। বুঝতে পারছি? আবার চিন্তা করো, মানে সোডিয়ামের সাথে যদি আয়োডিন হয়, তাহলে সোডিয়ামের সাথে আয়োডিন হইলে সোডিয়াম আয়োডাইড হবে, সেম কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাগনেসিয়ামের সাথে যখন ক্লোরিন আসবে, ধরো এই যে ক্লোরিন এই ম্যাগনেসিয়ামের সাথে বা ম্যাগনেসিয়ামের সাথে ব্রোমিন আসলো, তাইলে তখন এটা হবে MgBr2, এটার নাম হবে ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তো অ্যালুমিনিয়ামের যোজনী তো 3, তাহলে অ্যালুমিনিয়াম যখন অক্সিজেনের সাথে যুক্ত হবে তখন এটা হবে Al2O3। আয়রন যখন ক্লোরিনের সাথে যুক্ত হবে তখন এটা হবে FeCl3। গোল্ড যখন ক্লোরিনের সাথে যুক্ত হবে তখন ওর নাম হবে ওরিক ক্লোরাইড। টিন 4 যোজনী, তাহলে এই টিন যখন ক্লোরিনের সাথে যুক্ত হবে তখন এইটার নাম হবে স্টেনিক ক্লোরাইড। আবার লেড যখন ক্লোরিনের সাথে যুক্ত হবে তখন ওর নাম হবে প্লাম্বিক ক্লোরাইড। সালফার যখন অক্সিজেনের সাথে যুক্ত হবে, সালফার অক্সিজেনের সাথে, তখন উচ্চারণ হবে সালফার ডাইঅক্সাইড। আবার সালফার যখন অক্সিজেনের সাথে এইভাবে যুক্ত হবে তখন তার নাম হবে সালফার ট্রাইঅক্সাইড। এখানে সালফারের যোজনী কত? 4, এখানে সালফারের যোজনী 6। কার্বন যখন অক্সিজেনের সাথে যুক্ত হবে তখন এটা হবে কার্বন মনোঅক্সাইড। আবার কার্বন যখন 2টা অক্সিজেনের সাথেও যুক্ত হতে পারে তখন নাম হবে কার্বন ডাইঅক্সাইড। নাইট্রোজেন যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তখন তার নাম হয় অ্যামোনিয়া। নাইট্রোজেন যখন ক্লোরিনের সাথে যুক্ত হয় তার নাম হয় নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। আবার নাইট্রোজেন যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন নাম হয় নাইট্রোজেন ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। ফসফরাস যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন নাম হয় ফসফরাস পেন্টক্সাইড ট্রাইঅক্সাইড। ফসফরাসের সাথে অক্সিজেন আবার 5 যৌগ হয়ে যুক্ত হয়, এটার নাম হচ্ছে ফসফরাস পেন্টক্সাইড। ফসফেট একটা যৌগমূলক, তো ও যখন ক্যালসিয়ামের সাথে যুক্ত হবে তখন এইটার সংকেত হবে Ca3PO4(2), মিস করা যাবে না। আবার সোডিয়াম যখন ফসফেটের সাথে যুক্ত হবে তখন এইটা হবে Na3PO4, এটা হচ্ছে সোডিয়াম ফসফেট। তো এটা শেষ করা যায় না, এখানে যৌগের সংকেত লেখা শুরু করলে অন্তত পক্ষে 2 ঘন্টা সময় লাগবে মোটামুটি পরিচিত যৌগগুলোকে লিখতে। তো এই কারণে এই জিনিসগুলোকে ভালোবেসে পড়তে হয়। আবার যেমন ধরো এই যে পটাশিয়াম,
তো পটাশিয়ামের সাথে যখন ক্লোরিন যুক্ত হয় এটার নাম পটাশিয়াম ক্লোরাইড। আবার পটাশিয়ামের সাথে যখন অক্সিজেন যুক্ত হয় এটার নাম পটাশিয়াম অক্সাইড। জিঙ্কের সাথে যখন ক্লোরিন যুক্ত হবে তখন তার নাম জিঙ্ক ক্লোরাইড। কিন্তু জিঙ্কের সাথে যখন সালফেট যুক্ত হবে তখন তার নাম হচ্ছে জিঙ্ক সালফেট। কপারের সাথে যখন সালফার যুক্ত হবে, কপার বা সালফেট যুক্ত হবে কপার, তাহলে তার নাম হবে কিউপ্রিক সালফার। কয়েছে এই যে সালফার। তো সালফারের সাথে অক্সিজেন, সালফারের সাথে অক্সিজেন, কার্বনের সাথে অক্সিজেন, কার্বনের সাথে অক্সিজেন, অন্য যে কোনো কিছুর সাথে অক্সিজেন। তো এটা হচ্ছে জাস্ট একটু দেখানোর জন্য এই যে চেহারাটা এইরকম। তাহলে স্যার পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে? পরীক্ষায় প্রশ্ন আসবে এরকম, সালফার ডাইঅক্সাইড, একটা সালফার, এটা একটু মাথায় রাখো, একটা সালফারের সাথে অক্সিজেন এইভাবে যুক্ত থাকে, তাহলে এখানে সালফারের যোজনী 4, হ্যাঁ, কারণ অক্সিজেনের 2, তাহলে দুইটা হাতে অক্সিজেনকে দুইটা অক্সিজেনকে ধরতে গেলে সালফারের যোজনী 4 হইতে হবে, সালফারের যোজনী 4। পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে। নিচের কোন মৌলটির যোজনী 2 ও 3? 2 এবং 3 অবশ্যই আয়রন, কারণ গোল্ড, এই যে দেখো একটু আগে দেখো, এই যে এখানে দেখো গোল্ড কোথায় আছে, এখানে গোল্ড কোথায় আছে, এই যে 3-এ আছে গোল্ড, 3-এ গোল্ড আছে এবং এইখানেও আছে, এই যে গোল্ড। তাহলে এখানে গোল্ডের ক্ষেত্রে যোজনী হইতে পারে 1 আর 3। ক্লোরিনের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে 1ও হয়, আবার 7ও হয়। নাইট্রাইট যৌগমূলকের যোজনী 1। তাহলে 2 আর 3 কেবলমাত্র আয়রনের হবে। কোনটি ধনাত্মক যৌগমূলক? অবশ্যই অবশ্যই এটা অ্যামোনিয়াম হবে। কেন? অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে NH4+। কেন ধনাত্মক সামনে বুঝাবো, 9-এর কোর্সে বুঝাবো ইনশাল্লাহ। এখানে হচ্ছে সালফেট, তো সালফেট হচ্ছে SO4 2-, কার্বনেট CO3 2-, ফসফেট PO4 3-। এই হলো ফসফেট। বুঝাতে পারছি? এবার নিচের কোনটি চুনা পাথরের সংকেত? যখন চুনা পাথর আসবে সাথে সাথে ক্যালসিয়াম কার্বনেটকে মনে করবা। এই ক্যালসিয়াম কার্বনেট কিসের সংকেত? চুনা পাথর। আর চুন, চুন এই ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে চুনের সংকেত। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইটা হচ্ছে চুনের পানির সংকেত। স্ল্যাকড লাইম, স্ল্যাকড ভেজা, তাহলে কোনটা চুনের বা চুনা পাথর? এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, কপার সালফেট না। অ্যামোনিয়াম নাইট্রেট, পরীক্ষা আসবে। অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম ওর যোজনী কত? 1। NO3-, ওর যোজনী কত? 1। তাহলে 1 যদি এখানে আসে অবশ্যই NH4NO3, ডান, এটা অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত। বাকি একটাও ঠিক নেই। এবার তাহলে স্যার আমি যদি এতক্ষণ ধরে খালি প্রতীক সংকেত যোজনী শিখি, তাহলে স্যার সামনে তো আরও খেলা বাকি আছে। তো রাসায়নিক সমীকরণটা কেমনে হবে স্যার? সমীকরণের বিষয়টা হইল, মনে করো তোমার কাছে হাইড্রোজেন আছে, এইবার হাইড্রোজেনের সাথে তুমি অক্সিজেন দিলা এবং সাথে সাথে হাইড্রোজেন অক্সাইড উৎপন্ন হইল, যেটাকে আমরা ভালোবেসে পানি ডাকি। তো এখন যারা বিক্রিয়া করলো এদেরকে বলা হয় বিক্রিয়ক, আর এইখানে যেটা উৎপন্ন হইল এটার নাম উৎপাদ। বিক্রিয়ক এবং উৎপাদ। তাহলে স্যার চেহারাটা হইল, যখন হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে তখন আমি যদি একটা সমান চিহ্ন দেই তাহলে উভয় পক্ষে এটা সমতাকরণ করা সম্ভব, তাহলে এইটার নাম হচ্ছে H2O। কিন্তু স্যার এখানে অক্সিজেন তো 2টা, পানির সংকেত লিখতে গেলে অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন দেওয়া ছাড়া আমার কাছে উপায় নাই। কেন নাই? কারণ পানির সংকেতই এইটা, এইটাই হইল পানির সংকেত।
এইটাই হলো পানির সংকেত। তাহলে এখানে অবশ্যই সমতাকরণ করা দরকার, এবং সমতাকরণ করার জন্য এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তা না হলে এইখানে ঠুস করে অক্সিজেনের সাথে এখানে ঠুস করে মনে করো এখানে 2 বসায় দেওয়া যাবে না, এখানে 2 বসায় দেওয়া যাবে না, এটা সংকেতের মধ্যে পড়ে না। সুতরাং এখানে 2ই থাকবে। আর 2ই যদি থাকে তাহলে এখানে 2 2 4, তাহলে হাইড্রোজেন 2টা করা লাগবে। এইটা হচ্ছে একটা রাসায়নিক সমীকরণ। সমীকরণ হচ্ছে বিক্রিয়ার এমন একটা প্রকাশ যে সমান চিহ্নের পাশে বাম পাশে বিক্রিয়ক বা রিঅ্যাক্টেন্ট রেখে এইখানে প্রোডাক্ট বা উৎপাদ নিয়ে আসার যে প্রসেস, এটার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আবার চিন্তা করো, আবার চিন্তা করো, ধরো তোমরা নাইট্রোজেন জানো আর হাইড্রোজেন জানো, হাইড্রোজেনের সঙ্গে H2, আমি একটা সমান চিহ্ন দিলাম এবং এইখানে অ্যামোনিয়া হইল, তো অ্যামোনিয়ার সংকেত তো NH3 আমি লিখতে বাধ্য। তো হাইড্রোজেন তো 3টা, এখানে তো হাইড্রোজেন 2টা, কিন্তু এখানে নাইট্রোজেন 1টা, এখানে নাইট্রোজেন 2টা, সমান করতে হবে। সমান করার জন্য এইখানে 2 দিতে হবে। 2 দেওয়াতে হাইড্রোজেন হয়েছে 3 দুগুণে 6, তাহলে দিস শুড বি 3। তাহলে এখানে এরা হইল রিঅ্যাক্টেন্ট আর এরা হইল প্রোডাক্ট। এরা কি? প্রোডাক্ট। তাহলে এই যে রিঅ্যাক্টেন্ট আর এই যে প্রোডাক্ট, তাহলে বিক্রিয়ক উৎপাদ তৈরি করছে, এবং আমরা রাসায়নিক সমীকরণকে এইভাবেই প্রকাশ করি। সামনে আমরা বিক্রিয়া আস্তে আস্তে শিখবো, আস্তে আস্তে ভালো মতো শিখবো। এখানে কিছু নিয়ম কানুন আছে যেটা আমার বলার দরকার নেই, এটা তোমরা বুঝে নিবা। এই জিনিস রিডিং পড়বা, রিডিং পড়ে চিন্তা করতে হবে। একটা টিচার সব বুঝায় দেওয়া উচিত না, একটা টিচারকে বলা উচিত যে কিভাবে বুঝতে হবে। এখন যদি আমি চিন্তা করি যে স্যার সমতাকরণ তো স্যার আপনি একটু আগে দেখাইলেন, এটাকে একটু অন্যভাবে দেখানো যায় না? হ্যাঁ, দেখানো যায়। যেমন ধরো এইটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর এইটা হইল অক্সিজেন। আচ্ছা, এখন অ্যালুমিনিয়াম আর অক্সিজেন যখন বিক্রিয়া করবে, অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2, তাহলে স্যার এই 2টা এখানে আর 3টা এখানে আসে, তখন স্যার এইটার সংকেত হয় Al2O3। তাহলে আমি অ্যালুমিনিয়াম অক্সাইডে Al2O3-তে অ্যালুমিনিয়াম 2টা, অক্সিজেন 3টা, তাহলে সমতাকরণ করার জন্য কি করব স্যার? সমতাকরণ করার জন্য যদি আমি এইখানে 2 দেই, 2, তাহলে স্যার এই যে 2 দেওয়াতে 3 দুগুণে 6টা অক্সিজেন হইল। বলে স্যার কেমনে? আমি যদি ওরে ভাঙি, তাহলে ভাঙলে এমন হবে যে এই 2 দিয়ে অ্যালুমিনিয়াম 2 হয়, তাহলে তার মানে হইল এখানে 4টা অ্যালুমিনিয়াম আছে, আর এখানে 2 দিয়ে O3 হয়, তার মানে এখানে 6টা অক্সিজেন আছে। 6টা অক্সিজেন, 60 মনে করে না, 6টা অক্সিজেন। তো এখানে 4টা অ্যালুমিনিয়ামকে সমতাকরণ করার জন্য আমার এখানে অবশ্যই 4 দিয়ে গুণ দিতে হবে, আর এখানে 6টা অক্সিজেনকে ফিল আপ করার জন্য আমাকে এখানে 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এইখানে আমার 4টা অ্যালুমিনিয়াম হইল, এইখানে আমার 6টা অক্সিজেন হইল। তাইলে শান্তিমতো বলতে পারবো এই বিক্রিয়কে যতটা পরমাণু আছে, উৎপাদে ততটাই পরমাণু আছে। তাহলে এইটা হচ্ছে বিক্রিয়ক আর এইটা হইল উৎপাদ। বিক্রিয়ক আর উৎপাদ, এটা হচ্ছে সমতাকরণের একটা ছোট্ট নমুনা দেখাইলাম। এইবার যদি স্যার অন্য আরেকটা দেখাই, যেমন সে ফর এক্সাম্পল অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন, অথবা একটু আগে ধরো যে ভেরি সিম্পলি এমন নাইট্রোজেন আর হাইড্রোজেনের যে কনসেপ্টটা দেখালাম একটু আগে, যে নাইট্রোজেনের সংকেত N2 আর হাইড্রোজেনের সংকেত H2, এরা যখন বিক্রিয়া করে তখন অ্যামোনিয়া উৎপন্ন হয়। তো অ্যামোনিয়া উৎপাদন করার জন্য হাইড্রোজেনের আগে নাইট্রোজেন তো একটা আছে, তো এটাকে যদি সমতাকরণ করতে হয় তাহলে এখানে 2 দিতে হবে।
তাহলে এখানে 2 দেওয়াতে এইখানের কনসেপ্ট হচ্ছে এখানে নাইট্রোজেন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা। সমতাকরণ করার জন্য নাইট্রোজেন 2টা তো এখানে ঠিকই আছে, এইখানে 3 দিতে হবে। তাহলে স্যার এইখানে নাইট্রোজেন 2টা হবে, এইখানে হাইড্রোজেন 6টা হবে। তার মানে পরমাণুর সংখ্যা সমান সমান। আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হইল যদি এমন হয় যে আমি অ্যালুমিনিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করছে, আমি যদি এখন এখানে একটা তীর চিহ্ন দিতাম স্যার, তীর চিহ্ন, তাইলে আমি Al2O3 লিখে দিলেই হইতো। কারণ ওই তীর চিহ্ন দিলে বিক্রিয়ক এবং উৎপাদের পরমাণু সংখ্যা সমান করতে হয় না। তাহলে এখানে একটা সিম্পল লাইন, সেটা হচ্ছে তীর চিহ্ন দিলে উভয় পক্ষে পরমাণু সংখ্যা সমান করা দরকার নাই। উভয় পক্ষে পরমাণুর সংখ্যা সমান করার দরকার নাই। বুঝতে পারছি? ওকে, এইবার বিক্রিয়া শুরু হইল। এবার সংযোজন বিক্রিয়া যদি আমি চিন্তা করি, সংযোজন এই কথাটার মানে হইল যুক্ত হওয়া। সংযোজন মানে যুক্ত হওয়া। এই সংযোজন মানে যুক্ত হওয়ার কনসেপ্টটা কি? একেবারে একটা সহজ জিনিস, যে 1 আর 1 যোগ করে কত হচ্ছে 2, 2 আর 2 যোগ করে কত হচ্ছে 4। এই রকমের একটা জিনিস। যেমন স্যার মনে করো একটু আগে যে এক্সাম্পলগুলো লেখা, সেটা হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি হইল? পানি। কয় মোল পানি? 2 মোল। কয় মোল পানি? 2 মোল। তাহলে এখানে হাইড্রোজেন 2 মোল। আবার ধরো সালফার আর অক্সিজেন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড হচ্ছে, এইটাও একটা সংযোজন। আবার ধরো ফেরাস ক্লোরাইড আর ক্লোরিন, এরা যখন বিক্রিয়া করে তখন এইখানে উৎপন্ন হয় ফেরিক ক্লোরাইড। তো এই যে ফেরিক ক্লোরাইডের আগে যদি 2 দেই, তাহলে এখানে 6টা হাইড্রোজেন হয়। তাহলে এখানে 2টা দিলে এইবার বিক্রিয়াটা সমতাকরণ হয়। তো আসল কাহিনীটা হচ্ছে দুইটি মৌল বা যৌগ একত্রিত হয়ে একটি যৌগ গঠন করবে, একটি যৌগ গঠন করে। এটার নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া। এইটার নাম সংযোজন বিক্রিয়া। এটার নাম কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। মন থাকবে? এবার এখানে তাকাও, এটা একটু আগে দেখে আসছো যে হাইড্রোজেন অফকোর্স নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশন করে যখন অ্যামোনিয়া উৎপন্ন করে, দিস শুড বি 2। তো N2 বিক্রিয়াটা কি দিছে? বিক্রিয়াটা দিছে হচ্ছে N2, সরি আগে হচ্ছে H2 আর N2 বিক্রিয়া করে অ্যামোনিয়া হয়েছে। তাহলে অবশ্যই এই হাইড্রোজেনের আগে 3 দিতে হবে। তাহলে এখানে অনুপাত হচ্ছে 3:1:2। তাহলে এখানে এই যে 3 কিছু নাই বলে এখানে 1, আর কিছু আছে বলে এখানে 2। তাহলে অবশ্যই এটার অনুপাত হবে বা এটার উত্তর হবে 3:1:2। ইজি না? এই বিক্রিয়ায় এক্স এর মান কোনটা? পানি, মানে এখানে যে পানি হবে এটা পৃথিবীর সবাই জানে, কিন্তু H2O, বাট এই যে H2O2 এই যৌগটার নাম হচ্ছে হাইড্রোজেন কি পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড।
এক অণু সালফিউরিক অ্যাসিডে, মজার জিনিস, সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। এইখানে দুইটা হাইড্রোজেন আছে, সালফার একটা আছে, অক্সিজেন চারটা আছে, সমান সমান কয়টা আছে? 7টা আছে পরমাণু। তাহলে এখানে পরমাণু সংখ্যা 7টা। তোমাদের পরীক্ষায় এত সহজ যদি নাও দেয়, তখন কি দিতে পারে? যদি ধরি বলে অ্যালুমিনিয়াম ফসফেট বা অ্যালুমিনিয়াম সালফেট অনুসংখ্যা কত? আচ্ছা, সেক্ষেত্রে একটু কনসেপচুয়ালি একটু ঠান্ডা মাথায় ভাবো। অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়ামের যোজনী হইল, অ্যালুমিনিয়ামের যোজনী 3, সালফেটের যোজনী 2। যদি তাই হয় তাহলে এই 2 এখানে আর এই 3 এখানে, তাহলে এইটার নাম হচ্ছে Al2SO4 3। এখন এই যৌগে অ্যালুমিনিয়াম 2টা। এখন ঠান্ডা মাথায় ভাবো, এটা কিন্তু গুণ আকারে নাই, তাহলে সালফার 3টা, অক্সিজেন আগেই ছিল 4, 3 4 12, তাহলে অক্সিজেন হচ্ছে 12। তাহলে অ্যালুমিনিয়াম সালফাইড যৌগে পরমাণুর সংখ্যা হচ্ছে 17টা। বুঝাতে পারছি? আমি যদি বলি এখন গ্লুকোজের সংকেত কি? গ্লুকোজ, ঠান্ডা মাথায় বুঝো, গ্লুকোজ এইটার সংকেত হচ্ছে C6H12O6। তাহলে কার্বন এইখানে 6টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা, তাহলে এখানে টোটাল পরমাণু 24টা। মোট পরমাণু কয়টা? 24টা। ইজি না? সহজ না? সহজ। অ্যামোনিয়ার একটি অণুতে, অ্যামোনিয়া NH3, অন্ধের বাই কানাও জানে, হাইড্রোজেন 3টা, নাইট্রোজেন 1টা, অবশ্যই এখানে আনসার হচ্ছে 4টি। তোমাদের পরীক্ষা এরকম প্রশ্ন আসলে তোমরা আনন্দে অ্যান্সার করবা। এখানে আরেকটা বিক্রিয়া আছে, এটা বিযোজন বিক্রিয়া। হ্যাঁ, বিযোজন বিক্রিয়া, পটাশিয়াম ক্লোরেট, এটা অত্যন্ত দামি একটা বিক্রিয়া। হাসপাতালে ওই যে রোগীকে যখন অক্সিজেন দিতে হয় তখন এটা মাথা রাখতে হবে যে এটা হয় যে পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিতে হয়। পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে এই দিকে উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন। তো এখন অক্সিজেন তো 2টা, এখানে 3টা। জীবনে কোনোদিন সমতাকরণ করা যাইতে গেলে এখানে অবশ্যই 3 দিতে হবে, তাহলে 3 দুগুণে 6 হয়। তাহলে এখানে 3টাকে 6 বানাইতে গেলে অবশ্যই 2 দিতে হবে, আর 2 দিতে গেলে এখানে পটাশিয়াম ক্লোরাইড 2টা লাগবে। তাহলে এ চিহ্নিত স্থানে উৎপন্ন গ্যাসটির, তাহলে এই এ চিহ্নিত স্থানে উৎপন্ন গ্যাসটির পরমাণুর সংখ্যা, অক্সিজেন হচ্ছে 3টা অণু 2 পরমাণু, দ্যাট ইজ 6, তাহলে এইটা হলো 6। এই যে প্রশ্ন এইভাবে হবে যে এই এ হচ্ছে একটা গ্যাস and that gas is oxygen 3 মোল, তো 3 × 2 = 6। এবং এই জিনিস পারা অনেক সহজ। দহন বিক্রিয়া, দহন এই শব্দটার ইংলিশ হচ্ছে কম্বাসশন। কম্বাসশন শব্দের মানে হচ্ছে পুড়িয়ে ফেলা। যখন কোনো কিছুকে পুরানো হয়, যে কোনো কিছু, সে ফর এক্সাম্পল তুমি একটা সিম্পল জিনিস চিন্তা করো, কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি হয়? কার্বন ডাইঅক্সাইড। সালফারের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি হয়? সালফার ডাই অক্সাইড। ফসফরাসের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি হয়? ফসফরাস পেন্টাঅক্সাইড। P2O5। এখন P2O5 যে লিখলাম তাতেও তো সমান হয় নাই, তাহলে অবশ্যই সমতাকরণ করার জন্য এখানে দিতে হবে 2P2O5।
তাহলে দিস শুড বি 4 and দিস শুড বি 5, P2 ও 5। এখন আমি যদি ম্যাগনেসিয়ামকে পোড়াই তাহলে এখানে উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে যত কিছু করানো হচ্ছে সব জায়গায় অক্সিজেন আছে না, তার মানে যে কোনো কিছুকে পোড়ানো অর্থাৎ আগুনের উপস্থিতিতে পোড়ানো মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া। তাহলে যে কোনো পোড়ানো হ্যাঁ, পুড়িয়ে ফেলা, পোড়ানো, এইটার মানে হচ্ছে দহন, এবং দহন মানে অক্সিজেন যুক্ত হওয়া, ইজি। বহু নির্বাচনী প্রশ্ন, গাঢ় ধূসর বর্ণের, হঠাৎ করে স্যার কোত্থেকে ধূসর বর্ণের পদার্থ আসলো, এটা কোথায়? আচ্ছা, এই যে ধূসর বর্ণটা এটা তোমাদের বইয়ে ফেরাস সালফেটের ক্ষেত্রে লেখা আছে। এখানে আমি যত কথা বলছি তোমরা ঠান্ডা মাথায় যারা বুঝছো একটু যদি ঠান্ডা মাথায় একটু রিভিশন দাও ক্লিয়ার হবে। দেখো এখানে লেখা আছে বস্তুটি থেকে গেল সেটা ধূসর বর্ণের, একটু রিডিং দিও। এই যে ধূসর বর্ণের পদার্থ হচ্ছে ফেরাস সালফাইড। এখন প্রশ্ন যদি হয় যে সালফারের কালার কেমন, তাহলে সালফারের কালার হচ্ছে হলুদ রঙের। তোমরা এই লাইনগুলারে অবশ্যই পড়বা। তাহলে এখানে ধূসর বর্ণের পদার্থ কি? ধূসর বর্ণের পদার্থ হচ্ছে ফেরাস সালফেট অ্যাকর্ডিং টু ইউর বুক। এই যে বিক্রিয়া জীবনভর কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়ায় আজীবন ক্যালসিয়াম কার্বনেট হয়েছে আর পানি হয়েছে। তো ক্যালসিয়াম কার্বনেট কি? চুনা পাথর। তাহলে এইখানে উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট, অ্যান্ড দ্যাটস কল্ড চুনা পাথর। এই যে বিক্রিয়া, যে একটা মৌল আরেকটা মৌল, বাট দিস ইজ নট অক্সিজেন, এরা বিক্রিয়া করে একটা যৌগ উৎপন্ন হয়েছে জিঙ্ক সালফাইড। এটা নিশ্চিতভাবে সংযোজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া হচ্ছে ভাঙন বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়াটা হচ্ছে এরকম 4 ভেঙে 2 আর 2 হয়েছে। প্রতিস্থাপন বিক্রিয়া, এটা হচ্ছে প্রতিস্থাপন মানে হচ্ছে এক্সচেঞ্জ, অর্থাৎ একটার জায়গায় আরেকটাকে সরায় দিতে হবে। দহন মানে হচ্ছে পোড়ানো, দহন এই শব্দটার মানে পোড়ানো। চুনের পানিতে, তো চুনের পানি, চুন যদি পানির সাথে বিক্রিয়া করে তাইলে আমরা ওকে ভালোবেসে চুনের পানি বলি, তাই না? চুনের পানি বলি। তো চুন এই সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, পানির সাথে বিক্রিয়া করার পর এইটা হচ্ছে চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবং এই চুনের পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে একটু আগে পড়লাম কার্বন ডাইঅক্সাইড চালাইলে ক্যালসিয়াম কার্বনেট হয় আর পানি হয়। তো একটু আগে আমি যেটা পড়ছি ক্যালসিয়াম কার্বনেট, এই বিক্রিয়া না পারার কোনো রিজন নাই। তো চুনের পানি এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় অবশ্যই চুনা পাথর উৎপন্ন হবে, চুনের পানি ঘোলা হবে, ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় না, কারণ চুনের পানিটাই হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট হবে আর পানি হবে। তাহলে 1 আর 2 হবে রাইট অ্যান্সার। 1 আর 2 রাইট অ্যান্সার, 1 আর 2। এটা কি বিক্রিয়া? প্রতিস্থাপন। এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট। মানে কেমন? যেমন ধরো জিঙ্ক বা দস্তা ও সিম্পলি সালফিউরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে, তোমাদের বই আছে, জিঙ্ক হাইড্রোজেনটাকে সরাইয়া ফেলতে পারে। এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটাকে সরায় ফেলে ও এই জায়গাটা দখল করে এখানে উৎপন্ন করবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এই যে এখানে উৎপন্ন করলো না জিঙ্ক সালফেট, এইটা হচ্ছে একটা লবণ।
তাহলে কি করলো, এখানে কি হয়েছে, এখানে হচ্ছে জিঙ্ক হাইড্রোজেনকে সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে। তো যদি সরিয়ে দেয়, সরিয়ে দিতে পারে, এটার নাম প্রতিস্থাপন বিক্রিয়া। আবার সেম আরেকটা রিয়েকশন আছে এরকম, জিঙ্ক যদি কপার সালফেটের সাথে বিক্রিয়া করে, তাহলে জিঙ্ক কপারকেও সরিয়ে দিতে পারে, এটাও প্রতিস্থাপন বিক্রিয়া। কেন? এটার কারণ হচ্ছে জিঙ্ক কপারের চেয়ে শক্তিশালী, জিঙ্ক কপারের চেয়ে শক্তিশালী। তাহলে পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে তাতে আগে আমি আসি। বিয়োজন, এই যে বিযোজন বিক্রিয়া, এটার মানে হইল আমি কোনো কিছু ভেঙে ফেলবো, কোনো যৌগ ভেঙে মৌল বা যৌগ সৃষ্টি করা, যৌগ উৎপন্ন হওয়া, এটার নাম হচ্ছে বিয়োজন বিক্রিয়া। যেমন স্যার একটু আগে যে বিক্রিয়াটা দেখাইলাম সেটা হচ্ছে KClO3, পটাশিয়াম ক্লোরেট। এই পটাশিয়াম ক্লোরেট ভাইঙ্গা পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন হয়, সমতা করলাম না, এইটা হচ্ছে বিক্রিয়া। আবার ক্যালসিয়াম কার্বনেট, ওকে যদি আমি একটু তাপ দেই তাহলে ও ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হবে, এইটা একটা বিক্রিয়া। সো এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় যৌগ, এই যে যৌগ ভেঙে গেল, যৌগ ভেঙে কি উৎপন্ন হইল? মৌল উৎপন্ন হইল, মৌল বা যৌগ উৎপন্ন হইল। কেমনে? কারণ এই অক্সিজেনটা হচ্ছে মৌল, এইটাও যৌগ, এইটাও যৌগ, কিন্তু অক্সিজেনটা মৌল। সুতরাং একটা যৌগ ভেঙে যদি মৌল বা যৌগ হয় তার নাম বিয়োজন বিক্রিয়া। স্যার এটা এক্সাম্পল কি? কি স্যার? সালফারের দহনের ফলে, সালফার, এটা যে তোমাদের বইয়ের মধ্যে আছে, এই যে দহন বিক্রিয়া, হ্যাঁ দহন বিক্রিয়া, এই যে সালফার ডাইঅক্সাইড, দেখো প্রথমে সালফার গলে গেল, এই যে নীল আগুনের শিখা দেখতে পাচ্ছ এবং ঝাঁঝালো গন্ধ পেয়েছ, কারণ তাপ দেওয়ার ফলে সালফার বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করছে। এই যে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করলো, এটা একটা দহন বিক্রিয়া। আর এই যে দহন বিক্রিয়া, আগুনের শিখা, এটা হচ্ছে এই যে নীল। পরীক্ষা এই ধরনের এমসিকিউই লুকিয়ে লুকিয়ে থাকে এবং আসে, তোমরা পারবা নিচের কোনটি দহন বিক্রিয়া? অবশ্যই এটা না, এই বিক্রিয়াটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, এই বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, দুইটা মিলে একটা হয়েছে। কেবলমাত্র এই বিক্রিয়াটাই হচ্ছে দহন বিক্রিয়া, আর এই যে এইটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা কি প্রতিস্থাপন বিক্রিয়া? কোনোদিনও না। ম্যাগনেসিয়াম অক্সিজেন যুক্ত হয়ে এটা কি বিয়োজন হবে? জীবনেও না। অক্সিজেন যুক্ত হচ্ছে, তাহলে এটা দহন বিক্রিয়া। তাহলে রাইট অ্যান্সার অবশ্যই দহন হবে। সালফার অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড হচ্ছে, এই বিক্রিয়াটি কোন ধরনের? এটা অবশ্যই দহন বিক্রিয়া এবং এটাকে সংযোজনও বলা যাবে। এক্স যৌগটি, তাহলে এই যে যৌগ এক্স, তাইলে এটা সালফার ডাইঅক্সাইড। একটু আগে আমরা পড়লাম না যেটা ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট, এবং সালফার অক্সিজেনের প্রত্যক্ষ সংযোগে, প্রত্যক্ষ এই শব্দটার মানে হইল সরাসরি। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে 2 ও 3, একদম সহজ, কোনো টেনশন নেই। রাসায়নিক বিক্রিয়ার তাপ শক্তির রূপান্তর, এটা কেমন স্যার? বিষয়টা হইল, আমি যখন চুনের সাথে স্যার
পানি দেই তখন এখানে চুনের পানি উৎপন্ন হয়। চুনের সাথে পানি দিলে এইটার নাম হলো চুনের পানি। চুনের পানি এটা হচ্ছে এমন বিক্রিয়া যে বিক্রিয়া এটার সাথে সাথে তাপ উৎপন্ন হবে। তাপ, কিছু বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, কিছু বিক্রিয়ায় তাপ কমে যায়, তাপ শোষিত হয়। তো এই যে তাপ শক্তির রূপান্তর, এটা তোমরা পরবর্তীতে জানতে পারবা। বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কিছু বিক্রিয়ায় পরিবেশ গরম হয়, তাপ উৎপাদী, আর কিছু বিক্রিয়ায় পরিবেশটা ঠান্ডা হয়, এটা হচ্ছে তাপহারী। তাপ উৎপাদী আর তাপহারী। তো এখানে ক্যালসিয়াম অক্সাইড আর পানি বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে উইচ কল চুনের পানি। তো এই যে চুনের পানি বিক্রিয়া করলো যে তাপ উৎপন্ন হইল, এরকম আরো ঘটনা হচ্ছে প্রশমন বিক্রিয়ায়। প্রশমন বিক্রিয়া কেন? প্রশমন বিক্রিয়ায় কাহিনীটা হচ্ছে অম্ল আর ক্ষারক বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। তো অম্ল, একটা এক্সাম্পল দেই। মনে করেন স্যার, সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলো, তাহলে এই সোডিয়ামটা সালফেটের সাথে যুক্ত হইয়া Na2SO4 আর 2 অণু পানি হবে। স্যার কেন? কারণ এখানে 2 হবে, এখানেও তাপ উৎপন্ন হবে। তোমরা সামনে পড়তে গেলে দেখতে পাবা যে এই ডেল এইচ এর মান হচ্ছে -57.3 কিলোজুল পার মোল। কিলোজুল পার মোল। আস্তে আস্তে এটা জানবা, তোমরা আস্তে আস্তে জানবা, ঠিক আছে? আস্তে আস্তে 57.3 কিলোজুল পার মোল। এই যে বিক্রিয়া হইল, এই বিক্রিয়া কিসের পরিবর্তন হলো? তাপ শক্তির পরিবর্তন। একটা এক্সাম্পল দেই। তোমরা তোমাদের বইয়ের মধ্যে এখানে দেখবা লেখা আছে, ম্যাগনেসিয়ামকে আমি পড়াইছি, কিন্তু ম্যাগনেসিয়াম আসলে একটা ফিতা। হ্যাঁ, ফিতা। মাথায় রাখবা যে ম্যাগনেসিয়াম একটা ফিতা। ম্যাগনেসিয়াম রিবন কোন এক জায়গায় লেখা আছে, রিবন, ওটা ফিতার মতো। এখানে প্রতিস্থাপন বিক্রিয়ার একটা কিছু এক্সাম্পল দিছে, খুবই সহজ। এটা একটু মাথায় রাখো, এমসিকিউতে তোমাদের বৃত্তি পরীক্ষায় আসতে পারে। ফেরাস সালফেটের রং হালকা সবুজ। এই যে এটার রং কি? সবুজ। পরীক্ষায় আসবেই সবুজ। তারপর দেখো এখানে লেখা আছে না অনেক কথা। এই যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সব কিছু এতক্ষণ যা বলছি সব লেখা আছে। এইগুলোর একবার রিডিং দিও, ঠান্ডা মাথায় বুঝে রিডিং দিও, বুঝে। যেমন এটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে এই যে বেকিং সোডা, এটার সংকেত সোডিয়াম কার্বনেট। আস্তে আস্তে পড়বা তোমরা। বেকিং সোডা, হ্যাঁ, এটা একটু সেভ করি, নাহলে ও হচ্ছে হঠাৎ করে বলবে যে আমি নাই। জুনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, সায়েন্সের ক্লাস 8 বুক। ওকে, এটা একটু সেভ দিয়ে রাখলাম। সাইট্রিক অ্যাসিড, এটা লেবুতে থাকে। পরীক্ষায় আসবে। পরে দেখো একবার রেডি, পরে দেখো এই যে অ্যাসিটিক অ্যাসিড, এটার সংকেত CH3COOH। এটা একটা জৈব অ্যাসিড, 2টা কার্বনের যৌগ অ্যাসিড, এবং ইটস কল্ড ক্যালসিয়াম অ্যাসিটেট। এইবার খুকু চোখ খুলল। এখানে একটা মজার ব্যাপার আছে, কখনো ভুলো না। সেটা হইল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে উৎপন্ন হয়, এটা স্ল্যাকেড লাইম নামে পরিচিত। দ্বিতীয়ত হচ্ছে স্ল্যাকেড লাইমেরই আরেক নাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। মোস্ট ইম্পর্টেন্টলি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণকে চুনের পানি বলা হয়। চুনের পানি বা লাইম ওয়াটার। পরীক্ষায় আসবে। এরপরে ব্যাটারি, শুষ্ক কোষ। এই শুষ্ক কোষের কনসেপ্টটা কি? এই শুষ্ক কোষ হচ্ছে ইলেকট্রন পাস করে, ব্যাটারি ইলেকট্রন পাস করে। এবং এইটার এক্সাম্পলটা এখানে আসবে, যে ওই ইলেকট্রন বা ওই ইলেকট্রিসিটির সাহায্যে যৌগকে ভেঙে ফেলা যায়। এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। কি বলে? তড়িৎ বিশ্লেষণ।
এই দুইটা জিনিস পড়াবো এখন আমি। তো তোমরা একটু দেখো বিক্রিয়ার আগে প্রশ্ন কেমনে আসে। লোহা প্লাস তুতে, এই যে এ প্লাস তামা, তো লোহা হচ্ছে এইটা প্লাস তুতে হচ্ছে কপার সালফেট। এই যে বিক্রিয়া করে ফেরাস সালফেট আর কপার, এটা যে হইল, একটু আগে আমি বললাম না ফেরাস সালফেট, এটা কেমন কালার? সবুজ কালার। তো এই যে সংকেতটা হচ্ছে এটা ফেরাস সালফেট হবে। এরকম প্রশ্নই আসবে। কপার সালফেটের সংকেত পৃথিবীর সবাই জানে, এই হচ্ছে কপার সালফেটের সংকেত। এটার নাম হচ্ছে কিউপ্রিক অক্সাইড। কিউপ্রিক অক্সাইড, এটার নাম হচ্ছে কিউপ্রিক কার্বনেট। কিউপ্রিক কার্বনেট, এটা কি জানি একমাত্র আল্লাহ মাহবুব জানে। আচ্ছা যাই হোক, এটাকে ভাঙলাম। তো ভাঙা জিনিস যেটা ভেঙে যাচ্ছে এটা বিয়োজন বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বনকে তাপ দিচ্ছি না, ভেঙে যাচ্ছে, বিয়োজন বিক্রিয়া। চুনের পানির সংকেত পৃথিবীর সবাই জানে এইটা। কোনটি কুইক লাইম নামে পরিচিত? এই যে একটু আগে দাগাইছি, একটু আগে কই জানি কই, এই যে দাগাইছি, এই যে কুইক লাইম, চুনের পানি, লাইম ওয়াটার, স্ল্যাকেড লাইম নামে পরিচিত। ও আচ্ছা, এখানে কুইক লাইমটা নাই, তাই না? লাইম, যখনই আমি লাইমের কথা বলবো তার মানে এটা ক্যালসিয়ামই হবে, ক্যালসিয়াম। সো রিমেম্বার। এবার আসি শুষ্ক কোষ। কেন এটাকে ড্রাই সেল বলে? এটাকে ড্রাই সেল কেন বলে? ভাবো, একটা দস্তার চোঙের মাঝে একটা কার্বন দণ্ডকে এমনভাবে দিতে হবে যে কার্বন দণ্ডটা স্পর্শ না করে, কার্বন দণ্ডটা স্পর্শ করবে না। এই হচ্ছে কার্বন দণ্ড। দেওয়ার পর এটা চারপাশে লেই দিতে হবে, পেস্ট আছে না, পেস্ট দিতে হবে। পেস্ট কিসের পেস্ট? এই যে লেই বা পেস্ট দিতে হবে, এটা কিসের পেস্ট একটু আগে বলতেছি, হ্যাঁ একটু বলি, এটা কিসের পেস্ট দিতে হবে। দেওয়ার পরে এটা একটু এখান থেকেই দেখাই, দেখো এখানে পেস্ট দিতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট, কয়লার গুঁড়া, এটা মনে হয় গেছে না, গেছে আছে, কয়লার গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তিনটা জিনিস, অ্যামোনিয়াম ক্লোরাইড, কার্বনের গুঁড়া আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভালোভাবে মিশিয়ে, যদি আমি এটা এমন করে দেখাচ্ছি মনে হচ্ছে ঝালমুড়ি মাখাচ্ছি, বিষয়টা এরকম না, ভালোভাবে মিশিয়ে অল্প পরিমাণ পানি দিতে হবে, পানি। এই যে লেই বানাইলা, এই মিশ্রণটিকে সিলিন্ডার আকৃতির ওই জায়গাটার মধ্যে ঢুকাইয়া উপরে ধাতব টুপি দিয়ে একটা কার্বন দণ্ড দিয়ে দিতে হবে। এটা কি টুপি পরানো হয়? ধাতব টুপি পরানো হয় কার্বন দণ্ডের মাথায়। তখন বিক্রিয়াটা হয়। এই যে বিক্রিয়া হয়, যে এটা এখানে দেওয়া না, এটা ক্লাস 10-এর বইয়ে আছে, তোমরা সামনে পাবা। এখানে দেখো একটা লাইন লেখা আছে, দস্তার চোঙটি একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয়। খেলাটা হচ্ছে দস্তার চোঙ ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড, আর কার্বন দণ্ডের উপরিভাগ ধনাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড হিসাবে কাজ করে। কিভাবে এটা অ্যানোড কি আর ক্যাথোড কি, এরা একটু ফিল করো আগে। এই দস্তার চোঙ থেকে ইলেকট্রনগুলা এই কার্বন দণ্ডের মাঝে যাইতে থাকে। এখানে একটা বিক্রিয়া হয়, বিক্রিয়া অ্যামোনিয়াম ক্লোরাইড আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বিক্রিয়া, ইলেকট্রনটা উৎপন্ন হয়। সেই ইলেকট্রন, এই যে এখানে দেখো, ছবিটার দিকে তাকাও, এই যে দস্তার পাত্র আছে না, দেখো এই দস্তার পাত্রে মাইনাস দেওয়া আছে, কারণ এটা অ্যানোড। এই যে দস্তার যে চোঙ, এটা অ্যানোড, ঋণাত্মক প্রান্ত। আর একটা জিনিস খেয়াল করো, যেটা ধাতব ত্রুপি, এটা ক্যাথোড আকারে বা ক্যাথোড হিসাবে যে কাজ করে, এই জন্য প্লাস হিসাবে আছে। তার মানে হইল এই প্রান্তটা নেগেটিভ, এই প্রান্তটা পজিটিভ, কারণ ওরা হচ্ছে ইলেকট্রন ক্যারি করে। এবং এই ইলেকট্রন যখন ক্যারি হয়, ইলেকট্রন যখন বহন করে, তখন ও হচ্ছে উৎপাদক বা ইলেকট্রন পরিবহন হিসাবে কাজ করে।
তাহলে মাথায় রাখতে হবে এইটা হচ্ছে জিঙ্ক, জিঙ্কের কি আবরণ, এইটা হচ্ছে কার্বন দণ্ড, কি দণ্ড? কার্বন দণ্ড। আর এই যে এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত। তাহলে এইটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত। তো এটা অ্যানোড আর এটা ক্যাথোড। অ্যানোড ক্যাথোড কি এখানে মাথায় রাখবা, এখানে ইলেকট্রন বা বহন করতেছে। এই যে দস্তা, দস্তা, এই দস্তা জিঙ্ক 2+ আয়ন হয়ে ও হচ্ছে 2টা ইলেকট্রন দিয়ে দিচ্ছে। এই 2টা ইলেকট্রন ওইখানে, এটা তোমরা আচ্ছা অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এবং এই 2টা ইলেকট্রন ক্যারি হয়ে এখানে 2 অণু অ্যামোনিয়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO3 প্লাস পানি উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটা এমনি লিখে দিলাম, দরকার নাই। জিঙ্ক বা দস্তা এই যে ইলেকট্রন প্রডিউস করতেছে, এই ইলেকট্রন টুকটুক করে 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 এই কার্বনের মাধ্যমে আমরা ব্যাটারি যখন কোন একটা জায়গায় বসাই তখন এই ব্যাটারি ইলেকট্রিসিটি প্রডিউস করে, যেন বিদ্যুৎ পরিবহন হয়, যেন বিদ্যুৎ পরিবহন হয়। ঠিক এই গল্পটাই যখন আমি এইখানে নিয়ে আসব, এটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, এবং এটার সহজ বাংলা হচ্ছে বিদ্যুৎ পরিবহনের মাধ্যমে বা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে, বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে তরলের বা দ্রবণের বিশ্লেষণ, মাধ্যমে দ্রবণের বিশ্লেষণ, দ্রবণের বিশ্লেষণ। তার মানে খেলাটা হইল এখানে এই যে হইল যে, আচ্ছা এই হইল, কেমনে বুঝাই, এমনে না, তোমাদেরকে আচ্ছা এখানেই বুঝাই। ওকে ওকে, তারপরে এইটা ওকে, তারপর হচ্ছে এখানে ধরো একটা লিকুইড আছে, আমি এটাকে দিয়ে একটু তরল অবস্থা বোঝানোর চেষ্টা করলাম, তরল অবস্থা। তো ধরো এটা হচ্ছে একটা ধনাত্মক অংশ, এই যে, আর এইটা হইল একটা ঋণাত্মক অংশ। এটা কিভাবে বুঝলেন স্যার? বুঝলাম হচ্ছে ওকে যদি এইভাবে যুক্ত করা হয়, প্লাস মাইনাস, এটা ব্যাটারির একটা চিত্র, এটা হচ্ছে পজিটিভ অংশ, এটা নেগেটিভ। তাইলে ও যখন এখানে এসে যুক্ত হবে, তাইলে এই পজিটিভ অংশের সাথে যুক্ত যে অংশটা, এইটার নাম হচ্ছে অ্যানোড, আর নেগেটিভ অংশের সাথে যুক্ত যেটা, এইটার নাম হচ্ছে ক্যাথোড। তো ক্যাথোডে ক্যাটায়ন আকৃষ্ট হবে। এখন আবার ক্যাটায়ন কি জিনিস, একটা সিম্পল এক্সাম্পল দেই। মনে করো এইখানে তুমি লবণের পানি দিছো, মানে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ দিছো। তো সিম্পলি সোডিয়াম ক্লোরাইডটা কেমনে ভাঙবে, সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। তো প্লাসটা যাবে মাইনাসের কাছে আর মাইনাসটা আসবে প্লাসের কাছে। আসার পরে এই যে ভাঙলো, বিশ্লেষণ হইল, এটার নাম তড়িৎ বিশ্লেষণ। কোন কোন পদার্থ এরকম হয় ঠান্ডা মাথায় বুঝে রেখো। তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। যে সকল যৌগকে
দ্রবীভূত করার পরে এইভাবে বিদ্যুৎ সংযোগ করলে দ্রবণের মধ্যে আয়নগুলা ভাগ হয়ে যায়, সেইগুলা পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য বলে। আর যেগুলা ভাগ হয় না তার নাম তড়িৎ অবিশ্লেষ্য। তোমাদের বইয়ের মধ্যে একটা মজার ব্যাপার আছে, দেখো তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এটা মাথায় রাখো, একটু মাথায়, হ্যাঁ। এই জিনিসগুলা, এই যে এখানে কে কি করবে, এখানে দেখো একটু জিনিস লেখা আছে। ভাবো, যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া অন্য পদার্থে পরিণত হয়, তাদের তড়িৎ বিশ্লেষ্য বলে। পরীক্ষায় আসবে আসবে আসবে। যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়া করে না তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। যেমন চিনি আর গ্লুকোজ, কনফার্ম পরীক্ষায় আসবে চিনি গ্লুকোজ। তাহলে স্যার এইখানে এমন কি হইল, এইখানে এমন কি হইল? আচ্ছা, ঠান্ডা মাথায় একটু বলি। এখানে এমন হইল কি, সেটা হইল এই যে সোডিয়াম প্লাস, ও যে ক্যাথোডে গেল, ক্যাথোডে গিয়ে স্যার একটা ইলেকট্রন রিসিভ করে, রিসিভ কইরা সোডিয়াম পরমাণুতে পরিণত হয়। তাহলে এই যে স্যার সোডিয়াম ক্লোরাইড, এইটা যে স্যার ভাইঙা গেল, তাহলে ও ভাইঙা একটা পজিটিভ আর একটা নেগেটিভ আয়নে যে রূপান্তরিত হইল, এই জন্য এই পজিটিভ আয়নটাকে বলা হয় ক্যাটায়ন, আর এই নেগেটিভ আয়নটাকে বলা হয় অ্যানায়ন। তো ক্যাটায়ন কোন দিকে যায়? ক্যাটায়ন ক্যাথোডে যায়, ক্যাটায়ন ক্যাথোডে যায়, আর অ্যানায়ন অ্যানোডে যায়। অ্যানায়ন কই যায়? অ্যানোডে। মনে থাকবে, ক্যাটায়ন ক্যাথোডে, অ্যানায়ন অ্যানোডে। তো অ্যানোডে যখন যায় তো এটা কি ক্যাটায়ন, তখন এখানে কোথায় রিয়াকশনটা হবে? ক্যাথোডে রিয়াকশন হবে। আর অ্যানোডে রিয়াকশন হবে কোনটা? অ্যানোডে অ্যানায়ন যাবে। অ্যানায়নের চেহারা কোনটা? এই ক্লোরিন। ও গিয়া ওইখানে ইলেকট্রন দিয়ে দিবে। কিন্তু ক্লোরিন তো একা একা থাকে না, ক্লোরিন দ্বিপরমাণুক। তাহলে এই ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে রিয়েকশন করে Cl2 হবে। তো ক্যাটায়ন যাবে ক্যাথোডে, অ্যানায়ন যাবে অ্যানোডে। এই হলো এই চ্যাপ্টারের বেসিক। এবং এই বেসিকের পরে যদি ঠান্ডা মাথায় একটু দেখো তোমরা, মনে করো একটা এক্সাম্পল, চুন অ্যাসিডিক অ্যাসিড, ক্যালসিয়াম অ্যাসিডেট পানি, চুন ক্যালসিয়াম অক্সাইড অ্যাসিড। তার মানে এইটা চুন হইল ক্ষার, এইটা হইল অ্যাসিড। আজীবন অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি হয়েছে। এটা অবশ্যই এটা একটা প্রশমন বিক্রিয়া, নিউট্রালাইজেশন বিক্রিয়া, নিউট্রালাইজেশন বিক্রিয়া। তো এইটা কি? ড্রাই সেলের নিচের কোনটা ব্যবহৃত হয়? অবশ্যই অ্যামোনিয়াম ক্লোরাইড, শুষ্ক কোষ বিদ্যুৎ উৎপাদন করার জন্য। আচ্ছা, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য? কনফার্ম চিনি, এবং চিনির সংকেত হচ্ছে C12H22O11, এটা চিনির সংকেত। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য? সেম, এই যে গ্লুকোজ, চিনি গ্লুকোজ। তো তোমরা জানো যে তোমাদের বইয়ে গ্লুকোজ লেখা আছে কিন্তু সংকেত নাই। তোমাদের বৃত্তি পরীক্ষায় এভাবেই প্রশ্ন আসবে। শুষ্ক কোষ তৈরিতে কোনটা ব্যবহৃত হয়? শুষ্ক কোষ তৈরিতে পানি ব্যবহৃত হয়, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড হয়। তিনোটাই ব্যবহৃত হয় লেই বানানোর জন্য। তাহলে এখানে এই সকল প্রশ্নগুলো যে আছে, যেগুলো আমি তোমাদেরকে স্লাইড আকারে দিচ্ছি, এগুলা নিজে মুখস্থ করবা পড়ে পড়ে। এখানে যতগুলা সিকিউর দেওয়া আছে, জ্ঞানমূলক দেওয়া আছে, যতগুলা জ্ঞানমূলক দেওয়া আছে, প্রত্যেকটা জ্ঞানমূলকের প্রশ্নের উত্তর পড়ে, অনুধাবনের প্রশ্নের উত্তর পড়ে তারপর তোমরা এই সিকিউগুলা করবা। এখানে যে সিকিউগুলো আছে প্রত্যেকটা সিকিউ করবা। এই সিকিউ পরীক্ষায় আসবে। আমি করব না, এটা যদি আমি করে দেই তাহলে তোমাদের পড়া হবে না। তোমরা নিজেরা
এগুলাকে প্র্যাকটিস করবা। এখানে যতগুলা সিকিউ আছে প্রত্যেকটা সিকিউ প্র্যাকটিস করবা। এই উদ্দীপকগুলা দেখবা, এগুলা তোমাদের ফাইনাল পরীক্ষার সাজেশন। আমি যদি করে দেই তাহলে পরীক্ষার মানে এটার কোনো লাভ নাই। এখানে আমি যতগুলা সাজেশন দিয়েছি প্রত্যেকটা সৃজনশীল নিজে চেষ্টা করে লিখবা। আর যদি না পারো তাহলে এই ইউটিউবের কমেন্টের নিচে আমাকে জানাইও। না পারার কোনো রিজন নাই, আমি স্লাইডগুলো সব দিয়ে রাখছি। তো এই ছিল আমার বেসিক ক্লাস। আমি সিকিউ সলভ পরে করবো, এখন না, এই ক্লাসে না। তোরা নিজেরা সলভ করো। বৃত্তি পরীক্ষার জন্য মানে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের ক্লাস 8-এর কোর্সে ইনশাল্লাহ তোমাদেরকে ভালো মতো পড়ানোর চেষ্টা করতেছি। ভবিষ্যৎ আল্লাহ ভালো জানেন। আমি একজন নগণ্য বান্দা, তোমাদের জন্য দোয়া করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম।